নির্বাচন হলে কেটে যাবে সংকট বলছে বিএনপি। ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরতরে বিদায়ের আহ্বান জামাতের। সংসদে আসনের লোভে তরুণরা বিক্রি হবে না মন্তব্য হাসনাতের। খুলনায় ইউনিয়ন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ তেল উত্তোলন, সরবরাহ হচ্ছে না 16 জেলার পাম্পে। সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রীর স্বেচ্ছাচারিতা, ভোলায় মসজিদের মিনার পরিবর্তন করে জ্যাকব টাওয়ার নির্মাণ, প্রশাসনের কাছে নেই প্রকল্প ব্যয়ের হিসাব। বরিশাল নগরীতে ময়লার স্তূপ, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দুদিন ধরে আবর্জনা সরায়নি পরিচ্ছন্নতা কর্মীরা, দুর্গন্ধে চলাচলে ভোগান্তি, নগরবাসীর ক্ষোভ। এবং সাগরে মিলছে না কাঙ্ক্ষিত মাছ, বেশি সংকট ইলিশের, বিপাকে ভোলা ও বরগুনার জেলে। সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদনও কমেছে বলছেন গবেষক। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে রংপুর নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের দমিয়ে রাখা সম্ভব বলেও মনে করেন বিএনপির এই নেতা। অনুষ্ঠানে রংপুর বিভাগীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একটি নতুন পরিবর্তনের দিকে যে বাংলাদেশকে নিয়ে গেছে, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের প্রেক্ষিতে বাংলাদেশটাকে গণতন্ত্রমুখী করতে হবে, অর্থাৎ নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগোই। তাহলে বাজার স্থিতিশীল হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ষড়যন্ত্রকারীদেরকে রোখা সম্ভব হবে। সেই জন্য এখন জাতীয় ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ। এদিকে ঐক্যবদ্ধ জাতীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরতর বিদায়ের আহ্বান জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে সাতক্ষীরার পাটকেল ঘাটায় কর্মী সভায় তিনি আরও বলেন, জামাত শোষণ ও দারিদ্র্যমুক্ত নিরাপদ দেশ গড়তে বদ্ধপরিকর। কর্মী সভায় কেন্দ্র ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদভাবে চিকিৎসা সেবা দিতে হবে, আদালতের সুবিচার হবে। কি করেছে তোমরা? বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে। এমন বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না। নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ ঘোষণা করুন। প্রবীণ নেতৃত্ব তরুণ প্রজন্মকে বুঝতে ভুল করেছে। সংসদে আসন দেওয়ার লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চুয়াডাঙ্গা শহরের পৌর মুক্ত মঞ্চে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত চুয়াডাঙ্গা রাইজিং শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। শেখ হাসিনা তরুণ প্রজন্মকে কিনতে পারেনি, কেউ তাদের কিনতে পারবে না বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হওয়ার আহ্বান জানান তিনি। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। প্রবীণদের যে অভিজ্ঞতা এবং নতুনদের যে ভয়হীন মনোভাব, এই দুইটার মিথস্ক্রিয়ায় 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আমরা এই তরুণ প্রজন্ম প্রশাসনিক সংস্কার চাই, আমরা এই বিচার ব্যবস্থার সংস্কার চাই, আমরা নির্বাচনের সংস্কার চাই। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীকে সংযুক্ত করলে আস্থা বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কিন্তু একটা প্রস্তাব এসছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকেও সংযুক্ত করার। আমরা অপেক্ষা করি, দেখি এটা সংযুক্ত হয় কিনা, হলে পারে একটা ভ্যালু অ্যাড হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন রেকমেন্ড করেছি যে বিএনসিসিকেও এটার সাথে সংযুক্ত করা।
খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। সকালে খালিশপুরে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। এর আগে রোববার দুপুরে গত 21 আগস্টের নাশকতা মামলায় আলী আজিমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। এরপর থেকে পদ্মা, মেঘনা, যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। এদিকে ধর্মঘটের কারণে এখন পর্যন্ত খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। আমাদের কর্মবিরতির মূল উদ্দেশ্য হচ্ছে আলী আজিম ভাইয়ের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে আজকের ভিতরে তার মুক্তি চাই। এই শেখ হাসিনার কিছু প্রেতাত্মা এই প্রশাসনের মধ্যে এখনো ঘাপটি মারে আছে, যারা এইটাকে ঘোলাটে করার জন্য, তেল সেক্টরকে ঘোলাটে করার জন্য এখানে এসে এরকম একটা হামলা করছে এবং আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের অনেক লোককে তারা জখম করছে। এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে খুলনার খালিশপুরে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, সাত সকালে শ্রমিক মালিকদের যে কর্মবিরতি শুরু হয়েছিল এই স্থান থেকে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে সন্ধ্যা ঘনিয়েছে, তবে এখনো সেই কর্মবিরতি অব্যাহত রয়েছে। অর্থাৎ যে ধর্মঘটের ডাক দিয়েছিলেন শ্রমিকরা, তারা সেটি প্রত্যাহার করেননি। বিকালে যে আদালত কিন্তু যে নেতা তাদের আলী আজিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর ফলে কিন্তু অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন যারা শ্রমিক নেতা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি এবং এর ফলে কিন্তু একটি সমাধানের জায়গায় না আসাতে এক ধরনের তেলের সংকট সামনে তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। অর্থাৎ এই যে অনির্দিষ্টকাল, সেটি কবে সমাধান হবে এবং কবে কার্যক্রম স্বাভাবিক হবে সেটি কেউই বলতে পারছেন না। এর ফলে খুলনায় যে তিনটি অয়েল ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেখানে 2 দিনের মতো তেল উত্তোলন এবং সেই তেল যে 16টি জেলায় যায় খুলনা সহ, সেখানে সরবরাহ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত পেট্রোল পাম্পগুলো মজুতকৃত তেল দিয়েই যানবাহনে তেল দিচ্ছে। তবে এই তেলটি শেষ হয়ে যাওয়ার পরে যদি এই ধর্মঘট প্রত্যাহার না হয়, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের তেলের যে সংকট 16টি জেলায় সেটি তৈরি হবে এবং এর প্রভাব পড়বে কিন্তু বৃহত্তর অর্থে যানবাহনগুলোর উপরে। একটু বলে রাখতে চাই, গত 21 তারিখ খালিশপুর থানায় যে মামলা দায়ের করা হয় বিএনপি অফিস ভাঙচুরের, সেই মামলাটিতে আলী আজিমকে আটক করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এবং যারা শ্রমিকরা রয়েছেন, শ্রমিক নেতারা রয়েছেন, তারা বলছেন মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। একই সাথে ইউনিয়নের মোট 9 জনকে, আলী আজিম সহ, তাদেরকে এই মামলায় নাম দেওয়া হয়েছে। অর্থাৎ তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের নাম প্রত্যাহার না হবে এবং সবাইকে বেকসুর খালাস না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এবং একই সাথে তারা বলেছেন বিভিন্ন দাবির কথা, সেই দাবির প্রেক্ষিতে আসলে তাদের আন্দোলন চলছে। এবং এই যে কর্মবিরতি, এই কর্মবিরতির ফলে তারা অবস্থান নিয়ে রয়েছেন, বলছেন যে তাদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ শ্রমিকদের সাথে কথা বলেছি, মালিকদের সাথে কথা বলেছি, একই সাথে শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি। সবাই আসলে একাত্মতা ঘোষণা করেছেন তাদের এই দাবির পেছনে। তারা বলছেন তাদের দাবি যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি আদায়ে যতক্ষণ পর্যন্ত সমাধানের জায়গায় না আসবে কোনো আশ্বাসে তারা মানবেন না। অর্থাৎ কিছুক্ষণ আগে একজন শ্রমিক নেতার সাথে আমাদের কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে পুলিশের একজন সহকারী কমিশনারের সাথে তাদের কথা হয়েছে, তবে তিনি আশ্বাস দিয়েছেন হয়তো আগামীকালকে জামিনের ব্যবস্থা হবে যে আলী আজিমের, তবে সেটি আসলে সেই আশ্বাসে তারা বিশ্বাস করছে না। যতক্ষণ পর্যন্ত তাদের বেকসুর খালাস না হবে তাদের আন্দোলন চলবে। একই সাথে শ্রমিক নেতারা বলছেন প্রয়োজনে দেশ জুড়ে বৃহত্তর কর্মসূচির যদি প্রয়োজন হয় সেটিও তারা করবেন। তো খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে শ্রমিকরা রয়েছেন, মালিকরা রয়েছেন, তাদের যে কর্মবিরতি এবং ধর্মঘটের খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার খালিশপুরে। নির্মাণাধীন মসজিদের মিনারের নকশা পরিবর্তন করে রূপ দেয়া হয় টাওয়ারে, এমনকি নামকরণও করা হয় তৎকালীন সংসদ সদস্যের নামে। সরকার পতনের পর তুমুল সমালোচনার জন্ম দেয় ভোলার জ্যাকব টাওয়ার। বিভাগীয় কমিশনার বলছেন নির্মাণ ব্যয়ের কোনো হিসাব না থাকার পাশাপাশি মসজিদকে টাওয়ারের আয়ের 25 দেওয়ার কথা থাকতেও তা হয়নি। এ নিয়ে সব ধরনের তথ্য প্রকাশের দাবি এলাকাবাসীর। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। 2018 সালের 24 জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে ভোলার চরফেশনে জ্যাকব টাওয়ারের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে ভোলার সবচেয়ে বড় অনুষ্ঠান ছিল এটি।
2013 সালে উপজেলার সবচেয়ে বড় খাসমহল জামে মসজিদের একটি মিনার নির্মাণের কাজ শুরু হয়। সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাকাকালীন পৌরসভার তহবিল থেকে আরো 20 কোটি টাকা খরচ করে নির্মাণ করেন 225 ফুট উচ্চতার টাওয়ারটি। মসজিদের টাওয়ার, এখানে মসজিদে ব্যয় করবে, মসজিদ যা করবে তাই মসজিদের। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক নাম পরিবর্তন করে চরফেশন টাওয়ার করার সিদ্ধান্ত নেয়। টাওয়ারের পরিচালনা আগে যে স্টাইলে হয়েছে এখনো একই স্টাইলে টাওয়ার পরিচালিত হচ্ছে। বিভাগীয় কমিশনার বলছেন, মসজিদকে টাওয়ারের আয়ের 25 ভাগ দেওয়ার কথা থাকলেও তা হয়নি, আর নতুন কমিটি করে স্থাপনাটি পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। আমার জানা মতে আমি যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। আলোচিত সমালোচিত এই টাওয়ারটি দেখতে শীত মৌসুমে প্রতিদিন 1000-এর বেশি পর্যটক আসেন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বরিশাল নগরীতে দুদিন ধরে ময়লা আবর্জনা অপসারণ বন্ধ রেখেছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এতে বিভিন্ন সড়কের পাশে বর্জ্যের স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। চরম অস্বস্তিতে ভুগছেন নগরবাসী। নগর ভবনের 160 জন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে তারা ময়লা অপসারণ বন্ধ রেখেছেন। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশাল শহর জুড়ে এমন আবর্জনার স্তূপ। রোববার থেকে সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা কোনো আবর্জনা অপসারণ না করায় এই বেহাল দশা। এমনকি বাসাবাড়ির আবর্জনাও সংগ্রহ করেননি পরিচ্ছন্নতা কর্মীরা। সোমবার শহরের কালীবাড়ি রোড, কাঠপট্টি, নাজিরপুল, বটতলা, নবগ্রাম রোড, বিবিরপুকুর পাড়, সিএনবি রোড সহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ দেখা যায়। চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে চরম অস্বস্তিতে বাসিন্দারা। ময়লাগুলো ফালাই রাখছে, এর কারণে আমরা হাঁটাচলা করতে পারি না, ব্যাপক কষ্ট হয়। ময়লা ফালাইছে, নেওয়ার কথা ছিল, নেয় নাই, পরে সুপারভাইজারের সাথে মারামারি হয়েছে। রোডে যদি এরকম ময়লা হালায় তাহলে মানুষজন হাঁটতে পারে না, গন্ধের ছোটে মানুষজনের অসুখ বসুখ হইতে আছে। কোনো নোটিশ ছাড়াই নগর ভবনের 160 জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ময়লা অপসারণ বন্ধ রেখেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ছাঁটাই কর্মীদের চাকরিতে পুনর্বহাল, বেতন বৃদ্ধি সহ 3 দফা দাবি আন্দোলনকারীদের। আমাদের চাকরিতে কোনো কিসের কারণে আমাকে বাদ দিয়ে দিয়েছে। আমাদের চাকরির পুনর্বহাল করতে হবে। আমাদের ন্যায্য বেতনও পাই নাই। আমরা 30 দিন ডিউটি করছি, আবার ডবল ডিউটি করাইছে, এর টাকা পয়সাও আমাদের দেয় নাই। যাদের বয়স 60 পেরিয়েছে তাদের নিয়ম মেনেই ছাঁটাই করা হয়েছে বলে দাবি প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজও সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর বেসিক বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এরপর ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দেন তারা। প্রতিষ্ঠার 8 বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় ভাড়া করা ভবনে ক্লাস করতে নানা দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এর আগে 20 জানুয়ারি থেকে নানা কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। দীর্ঘ 8 বছর হয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে একটা ইটও পড়েনি। আমরা 2 দফা আন্দোলন করেছি, এর পূর্বে সকল ভিত্তির সাথে আশ্বাস দিয়েছে, কেউ বাস্তবায়ন করে না। বাইরে কোনো কার্যক্রম করতে হয় তখন তারা বলে যে ভাই আপনারা হচ্ছে এখানে এসব করতেছেন কেন। আমরা খেলার মাঠ পাই না, ওখানে একটা খেলার মাঠ আছে, ওখানে খেলতে গেলে বলে যে এটা স্থানীয়দের খেলার মাঠ, এটা ইহাই কলেজের খেলার মাঠ, আপনাদের খেলতে দেবো না। আমরা অনেক দিক থেকে বঞ্চিত। আমরা একটা স্থায়ী ক্যাম্পাস চাই, আমরা আর এইভাবে ছন্নছাড়াভাবে থাকতে চাই না। বরিশালের সিটি সুপারমার্কেটে 17 মাস ধরে বিনা ভাড়ায় কার্যক্রম পরিচালনা করার অভিযোগ উঠেছে মধুমতি ব্যাংকের বিরুদ্ধে। এ নিয়ে একাধিক নোটিশ দেওয়া হলেও কর্ণপাত করেনি ব্যাংকটির কর্তৃপক্ষ। সম্প্রতি বকেয়া পরিশোধ করে ফেব্রুয়ারির মধ্যে জায়গা খালি করে দিতে ব্যাংক কর্তৃপক্ষকে নোটিশ দেয় সিটি কর্পোরেশন। অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র তাপস আত্মীয় হওয়ায় এমন অনিয়মের সুযোগ তৈরি করে দেন বরিশাল সিটির সাবেক মেয়র শ্রেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। সুজয় দাসের ছবিতে অপূর্ব অপুর আরও একটি রিপোর্ট। 2023 আগস্টে বরিশাল নগরীর সদর রোডের 7 তলা সিটি সুপার মার্কেটের প্রথম এবং দ্বিতীয় তলায় 1930 বর্গফুট ফ্লোর ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে মধুমতি ব্যাংক বরিশাল শাখা। মাসিক ভাড়া নির্ধারণ করা হয় 96,500 টাকা, অথচ 17 মাসের বেশি সময় পার হলেও এখনো 1 টাকাও ভাড়া পরিশোধ করেনি ব্যাংক কর্তৃপক্ষ।
জুলাই বিপ্লবের পর বড় পরিবর্তন আসে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচালনা পর্ষদে। এরপরই মধুমতি ব্যাংকের অনিয়মের বিষয়ে সামনে আসে। ভাড়া পরিশোধ করা নিয়ে একাধিকবার ব্যাংকটিকে নোটিশ দেওয়ার পরও কোনো সমাধান হয়নি। শর্ত ছিল যে তারা আমাদের 4 বছরের সমপরিমাণ ভাড়া টাকা অগ্রিম দিয়ে আমাদের সাথে এমইউ করবেন, চুক্তি করবেন, কিন্তু তারা সেই চুক্তিপত্র আমাদের করেননি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের মালিকানাধীন মধুমতি ব্যাংক। অভিযোগ উঠেছে তাপস আত্মীয় হওয়ায় এমন অনিয়মের সুযোগ তৈরি করে দেন বরিশাল সিটির সাবেক মেয়র সেনিয়াবাজ সাদিক আব্দুল্লাহ। তারা যে বকেয়া যে আমাদের ভাড়া আছে এটা দিবে, দেওয়ার পরে তারা ভবনটা ছেড়ে চলে যাবে, এটা তাদের নোটিশ দেওয়া আছে। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও জানিয়েছেন নোটিশ দেওয়া হয়েছে প্রধান কার্যালয় বরাবর। হেড অফিস তো আজ আমি ছোট ম্যানেজার, যেহেতু একটা ডিএমডির কাছে দিবে তো সে তো আমার সাথে করেসপন্ডেন্স করবে না। নগর ভবনের তথ্য মতে সিটি কর্পোরেশনের মালিকানাধীন সিটি সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণের আগে সেখানে 29টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পেছনে কোনো উস্কানি আছে কিনা সে বিষয়ে সরকারি সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের 55তম পরিচালনা বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আলোচনায় সব বিরোধের সমাধান সম্ভব। এছাড়া নদী গবেষণা ইনস্টিটিউটের নতুন কাজের বিষয়েও কথা বলেন তিনি। ভারতের অরুণাচল প্রদেশের সিয়ান নদী ও চীনের তিব্বত সীমান্তে বাঁধ নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাঁধ নির্মাণের প্রস্তাব দেওয়া হবে বলেও জানান রিজওয়ানা হাসান। পরে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শন করেন তিনি। শিক্ষার্থী সমাজের উপর একটা অনেক বড় ভরসা রাখি। এখন যখন দেশ গড়ার সময়, তখন যদি আমরা দেশ না গড়ে এরকম সহিংসতা সংঘর্ষে জড়িয়ে পড়ি, সেটা কারোর জন্যই সুখ হবে না। এইটা নিয়ে কতগুলো সরকারি সংস্থা কাজ করছে, তারা আসলে খুঁজে বের করবে যেটা আসলে উস্কানিমূলক ছিল কিনা। চীনের যে পরিকল্পনা বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প, সে ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবেই চীনকে জানিয়েছি তার প্রকল্প সম্পর্কে আমরা তথ্য চাই এবং আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে যেন তারা কাজ করেন সেটা নিশ্চিত করার চেষ্টা করব। রেশনের চিনি কেনার সময় বস্তার দাম হিসেবে 20 টাকা চাওয়ায় রাজশাহী চিনি কলের প্রশাসনিক ভবনে তাণ্ডব চালিয়েছেন প্রতিষ্ঠানটির মৌসুমি কর্মচারী ও তার লোকজন। রাজশাহী চিনি কলের কর্মচারী জানান, দুপুরে চিনি কলের মৌসুমি কর্মচারী ট্রাক্টর ড্রাইভার রফিকুল ইসলাম রেশনের 1 মণ চিনি কিনতে আসেন। এ সময় তার কাছে চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরও 20 টাকা চাইলে এ নিয়ে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর রেশন বিভাগে হামলা করেন ড্রাইভার রফিকুল সহ 10 থেকে 12 জন। 8টি কক্ষের বিভিন্ন আসবাবপত্র সহ 9টি কম্পিউটার ও প্রিন্টার ভাঙচুর করেন তারা। এ সময় একজন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছেন সদর উপজেলা ও পৌর বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। দুপুরে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে কয়েকশো বিএনপির নেতাকর্মী ও বিক্ষোভ মিছিল করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, কমিটিতে দলের ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় বন্দোবস্ত দেওয়া ভূমি নিয়ে ষড়যন্ত্র ও ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভূমিহীনরা। সকালে হাতিয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, 2008 সালে বন্দোবস্ত দেওয়ার নথির জমি এখনও বুঝিয়ে দেওয়া হয়নি। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিনামূল্যে প্রকৃত ভূমিহীনদের এ জমি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত কয়েকদিন থেকে এই ভূমি পরিমাপ করার কাজ শুরু হয়। এদিকে ভূমিহীনদের কাছ থেকে চাঁদা না পেয়ে ভূমি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার জন্য একটি গ্রুপ ষড়যন্ত্র করছে। প্রশাসনকে এ বিষয়ে তৎপর থেকে ভূমি বুঝিয়ে দেওয়া অব্যাহত রাখার দাবি জানান বক্তারা। মোংলায় জেলে পল্লীতে হামলা ও জিম্মি করার সময় 3 জলদস্যুকে আটক করে কোস্ট গার্ডের কাছে সোপর্দ করা হয়েছে।
গতরাতে দুবলারচরের মান্দুর বাড়ির জেলে পল্লীতে ফিশিং ট্রলারে করে হানা দেয় 15 থেকে 18 জনের জলদস্যুর একটি দল। এ সময় দুই দলে ভাগ হয়ে জেলেদের উপর হামলা ও 20 থেকে 25 জনকে জিম্মি করার চেষ্টা করে তারা। তবে অন্য জেলেরা প্রতিরোধ গড়ে তুলে 3 দস্যুকে অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেয়। পরে কোস্ট গার্ডের কাছে তাদের হস্তান্তর করা হয়। প্রায় 5 মাস ধরে বিচারক নেই বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এতে বিপাকে পড়েছেন বিচার প্রার্থীরা, বাড়ছে মামলার জট। দ্রুত বিচারক পদায়নের দাবি সংশ্লিষ্টদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনার আমতলী এবং তালতলী উপজেলার ফৌজদারি মামলার কার্যক্রম পরিচালিত হয় আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আমতলী এবং তালতলী থানায় গ্রেফতারকৃত আসামিদেরও এই আদালতে হাজির করা হয়। আদালতটিতে প্রায় 14,000 মামলা বিচারাধীন। কিন্তু গত প্রায় 5 মাস ধরে এ আদালতের একমাত্র বিচারকের পদটি শূন্য। এ কারণে প্রতিদিনই মামলার জন্য দূর দূরান্ত থেকে আদালতে এসে ফিরে যাচ্ছেন বিচার প্রার্থীরা। রিমান্ড শুনানি কিংবা পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামিদের আদালতে হাজির করতে নিয়ে যেতে হচ্ছে বরগুনায়। কোর্ট চলে না, ছাড়ে নাই, এবং যাদের কাছে কাগজপত্র আছে তারাও নাই। এখানে বিচারক না থাকায় এতে আমাদের আসলে বিচার ব্যবস্থা খুবই সমস্যা হয়। জেলা পাবলিক প্রসিকিউটর জানান, আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক পদায়নের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। ইতিপূর্বে আমি ল মিনিস্ট্রিতে কথা বলছি, তারা আশ্বস্ত করছে যে খুব রিসেন্টলি আমাদের একজন বিচারক এখানে প্রদান করবে। সবশেষ গত বছরের 12 সেপ্টেম্বর এ আদালতে বিচার কাজ হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকছে না 7 কলেজ। চলতি শিক্ষাবর্ষ থেকে নেওয়া হবে না ভর্তি। মন্ত্রণালয়ের কমিটির মাধ্যমে চলবে কার্যক্রম। এই সিদ্ধান্তের বিষয়ে ঢাকা কলেজে সংবাদ সম্মেলন করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সরাসরি যাচ্ছে সেখানে। পরিপ্রেক্ষিতে এই বিষয়টার একটা শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আমরা সকালবেলা একটা সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে আমরা 6 দফা দাবি উপস্থাপন করেছিলাম। সেখানে একটি দাবি ছিল অধিভুক্তি বাতিল করে ঢাকা কলেজ সহ 7 কলেজ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিটি আছে সেটিকে আমলে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে, এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের এখনো 5টি দাবি বাকি আছে। এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি। আমাদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, অশালীন অঙ্গভঙ্গি করেছে। এই দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে আমাদের আরেকটি দাবি হচ্ছে, গতকালকে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে নির্মমভাবে পিটিয়ে তাকে আহত করেছে, হত্যার উদ্দেশ্যে তাকে পিটিয়ে আহত করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এই হামলার সাথে যারা জড়িত, দায়িত্বরত থানার ওসি, এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ শিক্ষার্থীদেরকে মুখোমুখি অবস্থায় নিয়ে এসেছে, এর সম্পূর্ণ দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির। অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে, যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে,
তাহলে আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করব এবং হচ্ছে শান্তিপূর্ণভাবে আমরা ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দিব না। আমরা প্রত্যাশা করছি এই 24 ঘন্টার মধ্যে সরকার কর্তৃপক্ষ তারা আমাদের সাথে যোগাযোগ করবে, বিষয়টা অফিসিয়ালি মিটমাট করবে। আমরা কোনো সংঘাত চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সংঘাত নেই। আমরা মূলত একটি প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম, কিন্তু তারা আমাদের কথা আমলে নেয়নি। এই জন্যই আমাদের এই কর্মসূচি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। সকালে প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করেন দুদকের কর্মকর্তারা। এতে প্রাথমিকভাবে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির সত্যতা পাওয়া যায় বলে নিশ্চিত করে দুদক। অভিযোগ পূর্ণ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন হলেই কেটে যাবে সংকট বলছে বিএনপি। ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরতরে বিদায়ের আহ্বান জামাতের। সংসদে আসনের লোভে তরুণরা বিক্রি হবে না মন্তব্য হাসনাতের। খুলনায় ইউনিয়ন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকদের কর্মবিরতি। বন্ধ তেল উত্তোলন, সরবরাহ হচ্ছে না 16 জেলার পাম্পে। এবং সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রীর স্বেচ্ছাচারিতা। ভোলায় মসজিদের মিনার পরিবর্তন করে জ্যাকব টাওয়ার নির্মাণ। প্রশাসনের কাছে নেই প্রকল্প ব্যয়ের হিসাব। এ ছিল বাংলার সময়ে। সঙ্গে থাকুন সময়ের।